যেমন ধরুন ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার বিরোধ, এটা খুব স্টুপিড না হলে কোনো জাতি এরকম বিরোধ করে না। যদি আপনি ধরুন আপনি খুব ধর্মবান মানুষ হতেই পারেন, কেমন ওকে, কিন্তু আমি ধরুন মনে করতে পারি আমার ধর্মের সঙ্গে ভিন্ন একটা ধারণা থাকতেই পারে, কিন্তু আমরা তো একই দেশে বাস করি। কেমন আমরা যদি কোনো জিনিসের খাদ্যের দাম বাড়ে আমরা দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হই, আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হই। আমাদের যদি বাড়ি আমরা না পেতে পারি, গৃহ যদি না পেতে আমরা ক্ষতিগ্রস্ত হই। তাহলে আমাদের কিছু কমন স্বার্থ আছে, এইটাকে বলা হয় আবাস, মানে আপনার আবাসের ধারণা লাগবে। মানে আমরা একসঙ্গে একই বাড়িতে বাস করি এবং বাড়িটা কেমন হওয়া উচিত যাতে আমাদের পছন্দ অপছন্দ সত্ত্বেও কম বেশি সকলের ইচ্ছা অনিচ্ছা ধারণ করে আমরা বাস করতে পারি। আমি ছোট উদাহরণ দিই, বাড়িতে আপনার ছোট ভাইয়ের একটা বিশেষ প্রয়োজন আছে, আপনি তাকে একটা ছোট রুম দিয়ে দেন, দেখা গেলো তার মধ্যে কেউ একজন একটু বেশি আপনার অত শান্ত না, একটু গান বাদ্য করে, গান করে, ওকে একটু ঘর দেন, আপনি যে দরজা বন্ধ করে গান করতে পারে। তো আমাদের তো সমাজ মাত্রই তো নেগোসিয়েশনের সমাজ, সমাজ তো নেগোসিয়েশন ছাড়া গড়ে ওঠে না। তার মধ্যে আপনার শ্রেণী বিরোধ থাকে, সংঘাত থাকে অবশ্যই, কিন্তু আমাদের এখানে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে আপনি রাজনৈতিক পরিসর বলতে কি বোঝায় এটা খুবই অস্পষ্ট। মানে আপনার যে অন্যের সঙ্গে, যার সঙ্গে আপনার ঘোর বিরোধও আছে, তার সঙ্গে যে আপনি একই বাড়িতে বাস করতে হবে, এবং একই বাড়িতে বাস করতে হলে এমন একটা বাড়ি তৈরি করতে হবে যে বাড়িতে আপনারা একসঙ্গে বাস করতে পারেন, এরকম বাড়ি তো আপনাকে আগে বানাতে হবে। এখন আপনি যখন বাড়ি বানাবার কথা বলেন, আপনি কী করতেছেন, যে নির্বাচিত হয় সে বাকিদেরকে ঘর থেকে বের করে দেয়, বা আপনার সঙ্গে মতবাদ যদি পার্থক্য হয় আপনাকে আমি বলতে তুমি পাকিস্তানে চলে যাও, তুমি ইন্ডিয়া চলে যাও, কিন্তু তুমি মার্কিনে চলে, তাহলে তো আমরা বাড়ির ধারণা নেই, গঠনের ধারণা নেই। তাহলে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটটা হলো গঠনের ধারণা অনুপস্থিতি। ফলে এই জন্য আমি এটাকে খুব বিপজ্জনক দেখছি। 2 নম্বর কারণে আমি যে জন্য বিপজ্জনক দেখছি তাহলে এই, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে এই হিন্দুত্ববাদের যে উত্থানটা ঘটেছে পশ্চিমবাংলায়, আগে তো ভারতব্যাপী ছিল, কিন্তু পশ্চিমবাংলা ধরুন মেঘালয় কি মণিপুর কি আসাম, এই উত্থানটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক, তাদের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত বিপজ্জনক। এটা কেন আমি বলছি, আপনি সব একটু বুঝিয়ে বলি। বিপজ্জনক কী কারণে, যে আমাদের এখানে একটা, যেটাকে আমি বলি ধর্মীয় জাতিবাদ, মানে জাতিবাদের 2টা ধরন আছে। একটা হলো যেটা সেকুলার জাতিবাদ, হ্যাঁ, আমরা আওয়ামী লীগের আমরা দেখেছি, এটা সেকুলার জাতিবাদ। আমি নিজেও কিন্তু অত সেকুলার ছিল না, কিন্তু ওই সেকুলার জাতিবাদই কিন্তু আওয়ামী লীগের ধ্বংসের একটা বড় কারণ ছিল। এই সেকুলার জাতিবাদ একটা বাইনারির মধ্যে বাস করে, তার শত্রু কিন্তু ইসলাম, ফলে সে ইসলামকে সত্য মনে করে। আবার অন্যদিকে যারা ইসলামের কথা বলে তারা মনে করে যে তারাই একমাত্র সহি ইসলামের ধারক, এবং তারা পাল্টা ইসলামকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করার জন্য। তো এটার যেতে সমস্যা হয় যে আপনি যখনই এই ধরনের একটা ধর্মীয় জাতিবাদটা আপনার দেশে গড়ে ওঠে, ধরুন একটা ইসলামী জাতিবাদ গড়ে উঠলো, এটার তো একটা প্রতিক্রিয়া পশ্চিমবাংলায় ঘটবে, প্রতিবেশী রাজ্যে ঘটবে, ফলে এটা আপনার প্রতিক্রিয়া ত্রিপুরায় ঘটবে, এর প্রতিক্রিয়া আসামে ঘটবে, যেটা ঘটেছে। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কারই বলতেছে যে আপনি এই যে এত বড় গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে আমাদেরকে মালা পরিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসতে হবে, সেটা বলতে পারছে। কিন্তু বলতে পারছে কেন, ওরা কিন্তু প্রথম থেকেই বলছে যে এই 5ই অগাস্টের গণ অভ্যুত্থান এটা একটা ইসলামী গণ অভ্যুত্থান হয়েছে, এখানে একটা ধর্মীয় মব সৃষ্টি হয়েছে, এবং তাদের পক্ষে তারা মেলা যুক্তি পেয়েছে, মাজার ভাঙা একটা যুক্তি পেয়েছে। আমাদের এখানে ধরুন জামাতে ইসলামের যে ক্ষমতা, তার যে পক্ষে যে আপনার ভোট আসা, এটাকে তারা একটা ইন্ডিকেটর আকারে তারা ধরেছে। এবং একই সঙ্গে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দিক থেকে যে ধরনের মেসেজ যাবার কথা ছিল, একটা মেসেজটা কি, যেটা আমি শুরু থেকে বলেছিলাম যে আমরা একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশনের মতো একটা পদক্ষেপ আমাদের নেওয়া দরকার।